আজকে দীর্ঘ দিন পর আমরা দেখতে পাচ্ছি মানুষ অতি উৎসাহের সাথে আনন্দের সাথে আজকের স্বাধীনতা দিবস উদযাপন করতেছে। এটাই আসলে প্রকৃত স্বাধীনতার উপভোগ করতেছে আজকে এতদিন পর। দীর্ঘ 17 বছর জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, গুম খুন করে দেশকে যে নরাজকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেই থেকে ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা এই দেশকে আবার নতুন করে স্বাধীন করতে পেরেছি। 1971 সালে স্বাধীনতা যখন হয়েছে তখন আমি ছোট ছিলাম, সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু 24-এর যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পেরেছি। আমি না, শুধু আমার পরিবারের সকলেই এই যুদ্ধে ইনশাআল্লাহ অংশগ্রহণ করেছে। সেই একই সাথে আমরা আজকে 2টি স্বাধীনতা উপভোগ করতেছি। এক হলো 71-এর সেই স্বাধীনতা এবং আজকের 24-এর স্বাধীনতা একত্রিত হয়ে আজকে একাকার হয়ে গেছে। মানুষ আজকে আনন্দিত ও উল্লাসিত বোধ করছে। কতটুকু স্বাধীনভাবে চলতে পারছে না? আমি তো মনে করি মানুষ এখন প্রকৃতভাবেই স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে, কারণ বর্তমান সরকার প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি সেক্টরেই সাফল্যতা অর্জন করেছে। মাত্র 1 মাসের সরকার এতটুকু সাফল্যতা অর্জন করবে, এটা বাংলার মানুষ ভাবতেও পারেনি। কারণ সরকার গঠন করার পরেই দেশের আইন শৃঙ্খলা থেকে সর্বস্তরে একটি নতুন মেরুকরণ তৈরি করেছে। দেখেন, আজকে যারা ডিউটি করে সরকারিভাবে চাকরিজীবী, তাদের কিন্তু সঠিকভাবে সকাল 9টার সময় অফিসে উপস্থিত থাকতে হয়। এটা কিন্তু বিগত দিনে ছিল না। সকাল 9টায় উপস্থিত থাকতে হবে, বাধ্যতামূলক। এই আইনটা আগে ছিল না। সেটা এই সরকার প্রত্যেকটা সেক্টরই নতুনভাবে উদ্যমে নতুন গতিতে চালাতে চেষ্টা করতেছে। আমরা আশা করি এভাবে যদি 5 বছর চালাতে পারে, আগামী ভবিষ্যতে এই বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা আওয়ামী লীগের সময় স্বাধীনতা তো পাইনি, ঘরের থেকে বেরোতে পারি না। যেমন আপনি ধরেন, আমি এখন বসবাস করতেছি খিলগা এলাকা, এটা ঢাকা দক্ষিণ, অথচ আমার বাড়ি কিন্তু বাড্ডা এলাকায়। আমি রাজনীতি করি বাড্ডা এলাকায়, আমি বড় হয়েছি বাড্ডা এলাকায়, আমি বাড্ডারই সন্তান। কিন্তু রাজনৈতিক মেরুকরণের কারণে আমাকে এখানে বসবাস করতে হয়েছে আত্মগোপনে। আমার পরিবার এখানে ছিল, আমি কিন্তু এই বাসায়, যদিও আমি এখানে বাসা নিয়ে থাকি, কিন্তু এই বাসায় আমি থাকতে পারিনি। আমার ফ্যামিলিকে নিরাপত্তার জন্য এইখানে রাখা হয়েছিল। আর আমি কিন্তু ফেরারি হিসাবে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছি, যে কোনো আমার নির্দিষ্ট কোনো স্থান ছিল না কখন কোথায় থাকবো। কিন্তু আজকে দেখেন, আওয়ামী লীগের লোকরা কিন্তু তা না। এখন কিন্তু আওয়ামী লীগের লোকরা প্রতিটা এলাকায় মহল্লায় ঘুরতেছে এবং তারা কিন্তু ওপেন ঘুরতেছে, তাদেরকে কিন্তু কোনো বাধা প্রয়োগ করতেছে না। এখন তারা যদি কোনো ক্ষতিকর দিক সৃষ্টি করে, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে, রাষ্ট্রের প্রতি হুমকিসুলভ কোনো কিছু করে, সেই ক্ষেত্রে তো তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের আপামর জনতা তাদের প্রতিহত করবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আপাত দৃষ্টিতে তাদেরকে কখনো আমাদের তরফ থেকে কখনো হয়রানি করা হচ্ছে না এবং হবেও না। আমরা চাই না, কারণ আমরা যে ভুক্তভোগী হয়েছি, আমরা চাই না এই দেশের কোনো মানুষ এই ধরনের পরিস্থিতির শিকার হোক। আইন তো আইনের গতিতে চলে। সংবিধান সুরক্ষা করতে হলে, সাংবিধানিকভাবে সরকার পরিচালিত হতে হলে, সংবিধানকে রক্ষা করতে হলে সংবিধানের কিছু নিয়ম কাঠামো আছে। সংবিধানে যেভাবে রাষ্ট্রপতির আছে, রাষ্ট্রপতিকে চাইলেই কিন্তু হুট করে কেউ করাতে পারে না। এখন হয়েছে পার্লামেন্ট হয়েছে, পার্লামেন্টে যদি সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য ভোট আসে, সেই ভোটে যদি সংখ্যাগরিষ্ঠতা ভোটে যদি এই রাষ্ট্রপতি পরিবর্তন হয়, সেটা হবে সাংবিধানিকভাবে। আর যতক্ষণ পর্যন্ত জানা হয় ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রপতির আন্ডারে এই সব কিছু করা হবে, এটাই বাস্তবতা। কারণ রাষ্ট্রপতি চাইলেই, দেখেন, স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, রাষ্ট্রপতি যদি না থাকে তাহলে সংবিধান ভায়োলেট হয়। আমাদের জনাব তারেক রহমান হলো দেশদরদী, বাংলাদেশ প্রেমী, এবং তার বাবা এই দেশের স্বাধীনতা ঘোষক, এবং তার মা 3বারের প্রধানমন্ত্রী এবং সারা বিশ্বে নন্দিত প্রধানমন্ত্রী। তার সন্তান হলো তারেক রহমান। তারেক রহমান
সংবিধানকে ভায়োলেট করে কোনো কাজ করবে না। সংবিধানের নিয়ম অনুযায়ী সংবিধানের আওতার ভিতরে থেকে যে সংস্কার, যে পরিবর্তন করা দরকার, ইনশাআল্লাহ তিনি তাই করবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় হারানো তো বয়সই হারিয়ে ফেলেছি। যৌবনের রাজনীতি এখন বৃদ্ধে পরিণত হয়েছি। এটা যতটুকু না বয়সে, তার চেয়ে বেশি হলো আপনার চিন্তা এবং দুশ্চিন্তা থেকে। কারণ মানুষের সবচেয়ে বড় হলো, মানুষ যদি স্বাভাবিক থাকতে পারে, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, তার আয়ু বৃদ্ধি হয়। আর যখন মানুষ অশান্তিতে থাকে, অর্থাৎ টেনশনে থাকে, টেনশনে মানুষের বিভিন্ন রোগ দানা, আমাদেরও তাই হয়েছে। তারপরও আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমরা একটা স্বৈরাচার মুক্ত সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারকে দেখে যেতে পারলাম, এবং এই সরকারের উন্নয়ন, এই সরকারের সাফল্য দেখে যেতে পারলেই আমরা শান্তি। আপনি সঠিক কথাই বলেছেন, সামনে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, কিন্তু আমার যতটুকু ধারণা আমাদের ঢাকা উত্তর এবং দক্ষিণে কমিটিগুলো কিন্তু এখনও ছাত্রদল বলেন, যুবদল বলেন, স্বেচ্ছাসেবক বলেন, কমিটিগুলো এখনও পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি। একটা নির্বাচন করতে গেলে, জাতীয় নির্বাচন আমরা পার হয়ে গেছি তারেক জিয়ার, আমাদের জনাব তারেক রহমানের ইমেজের উপরে, কিন্তু এলাকার প্রতিনিধিত্ব করতে গেলে ব্যক্তিগত ইমেজের প্রয়োজন, পাশাপাশি হলো এলাকার সাংগঠনিক কর্মকাণ্ড। আমাদের এলাকায় কিন্তু বর্তমানে প্রতিটা, আমাদের এলাকা না, প্রতিটা ঢাকা শহর সারা বাংলাদেশি এখন আমাদের কমিটিগুলো অগোছালো রয়েছে। আমার বিশ্বাস জনাব তারেক রহমান অচিরেই এই কমিটিগুলোকে পুনর্গঠন করবে এবং সুন্দর যারা ভালো নেতৃত্ব দিতে পারবে এবং যাদের কোনো বদনাম নেই, যাদের কোনো চাঁদাবাজি, দখলবাজি, এই ধরনের কোনো ক্লেম নেই, ক্লিন ইমেজের লুক দিয়ে কমিটি গঠন করবে এবং সেই কমিটির মাধ্যমে আমাদের এলাকার উন্নয়ন হবে এবং তার মধ্যে থেকে বাছাই করে যারা প্রকৃত দেশপ্রেমিক, এলাকাপ্রেমিক, এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করবে, তাদেরকেই নির্বাচন করার জন্য অনুমোদন প্রদান করবে। আমি আশা করি আমার এলাকার মানুষ যেমন উদ্বিগ্ন এবং উৎকণ্ঠায় ভুগতেছে কাকে না কাকে দিবে, এবং সবাই আমাকে নির্বাচন করার জন্য অকুলভাবে অনুরোধ করছে, আমিও তাদেরকে একটাই কথাই বলছি, আমি বলে কোনো দেশ নেই, সবার আগে দেশের তারপরে হলো দলের পরে হলো ব্যক্তিগত আমি ব্যক্তি হিসাবে কি কতটুকু কাজ করতে পারবো কি না, সেটা আমার নেতা যখন নির্বাচিত করবে, নেতাই চিন্তা করবে আমি এলাকার জন্য কতটুকু পারফেক্ট। আমি বিগত আন্দোলন সংগ্রামে সর্বাত্মক বিএনপির হয়ে কাজ করেছি, জুলাই যুদ্ধে কাজ করেছি, বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, দলের প্রতিটি কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করেছি এবং নট অনলি ফর পার্টিসিপেশন, আমি আমার এলাকার যারা জেল খেটেছে, জেলে গিয়েছে, করেছে, তাদেরকে আমি জেল থেকে বের করা, তাদের পারিবারিক সহযোগিতা সমস্ত কিছু করে আমার দলকে সুসংগঠিত রেখেছি। এখন দল সুসংগঠিত, আমাদের চেয়ারম্যান সাহেব এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি মনে করেন আমাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে, আমি এলাকার উন্নয়ন করতে পারবো, উনি যদি আমাকে নমিনেশন দেন, ইনশাআল্লাহ আমি অবশ্যই নির্বাচন করব। আমাদের এলাকার প্রধান সমস্যাগুলো হলো আপনার ঘনবসতি এলাকা, এই এলাকাতে ব্যাপকভাবে আপনার মাদকের আছে। তাই মাদক নিয়ন্ত্রণের জন্য আমি এখন থেকেই প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রত্যেকটি রোডে আপনার গেট দেব, এন্ট্রেন্সে গেট দেবো, আউটে গেট দেবো এবং প্রতিটা মুড়ে সিসি ক্যামেরা আওতায় রাখবো, যাতে কে কখন কি করতেছে মনিটরিংয়ের মধ্যে থাকবে, আমাদের মনিটরিংয়ে থাকবে। কারণ তাতে হলো কি, কে মাদক বিক্রি করতেছে, কে মাদক কিনতেছে, দুটো জিনিসই আমাদের কাছে নখদর্পে চলে আসবে। এবং সেই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের মনে হয় আমাদের এলাকাটা, বিশেষ করে মেরুল, দক্ষিণ বাড্ডা, মধ্য বাড্ডা, বালুচর, উত্তর বাড্ডা, গুপিপাড়া, এই নিয়ে আমাদের 21 নং ওয়ার্ড। তাই 21 নং ওয়ার্ডে আমি বিশ্বাস করি যদি আমরা পূর্ণাঙ্গ এলাকাটাকে সেই সিস্টেমের আওতায় নিয়ে এসে, আমাদের ডক্টর এম এ কাইম সাহেব যে বলেছিলেন সোসাইটি ভিত্তিক এলাকা করে আমরা যদি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারি এবং আমাদের আইডেন্টিফাই করতে পারি কারা মাদক ব্যবসা করে, মাদক করে, সেবন করে, তাদের যারা সেবন করে তাদেরকে
একরকমের ব্যবস্থা নেই, যারা বিক্রি করে তারা যাতে কোনো ক্রমেই মাদক বিক্রি না করতে পারে সেই ধরনের ব্যবস্থা নিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারীর মাধ্যমে। সবশেষ আপনার এলাকাবাসী বা দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলা রয়েছে? আমি সারা দেশের মানুষকে এটাই বলবো, আপনারা জনাব তারেক রহমানের প্রতি আস্থাশীল হন, বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ তিনি উত্তরোত্তর আমাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে। এবং আমার এলাকাবাসীর প্রতি আমার বলার থাকবে যে এইটাই, যে ভাই বোন এবং মুরব্বিয়ান বন্ধুরা, আপনারা অপেক্ষা করেন, সিটি কর্পোরেশন নির্বাচনেও আমাদের তারেক রহমান একটি চমক সৃষ্টি করবেন, অর্থাৎ ভালো লোককে নমিনেশন দেবেন। যারা আজকে নমিনেশন পাবে বলে বিভিন্ন করতেছে, তাদের উস্কানিতে পড়বেন না। একটা কথা মনে রাখবেন, তারেক রহমান সব জানে, তার কাছে সব ডাটা চলে গেছে এবং উনি প্রত্যেকটা এলাকায় যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবেন নির্বাচন করার জন্য। তাই আমার এলাকাবাসীকে বলবো, আপনারা সত্যের পথে থাকেন, ভালোর পথে থাকেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ।